গভর্নমেন্ট ভাবছে যে ডিএ দিয়ে তার থেকে তো আমার পলিটিক্যাল বেনিফিট নেই। গভর্নমেন্ট সেখানেই ইনভেস্ট করছে যেখানে তার লাভ হবে। খানিকটা ক্লাবে ইনভেস্ট করছে, ক্লাবের ছেলেমেয়েরা আমার কথা শুনবে। তো ক্লাব ইজ ইকুয়াল টু বুথ লেভেল অর্গানাইজেশন ফর তৃণমূল। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গড়গড় 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 করে ভাষণগুলো দিয়ে গেলেন, আর ঠিক তার পাশে বসেছিলেন জেপি নাড্ডা, যিনি সেই ঠুংরির পাশে তবলচির মতো বসে বসে টেবিল বাজাচ্ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী পাশে বসে থেকে সারা বাজেট স্পিচের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধে আমরা পজিটিভ কিচ্ছু শুনি। যে বাজেট নির্ধারণ করা হলো সেই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান, মানে কিভাবে দেখছেন বিষয়টা? বাজেট নিয়ে অনেক দিক দিয়ে কথা বলা যায়। এখন দেখো, আমরা যদি ডাক্তার না হতাম আমাদের হয়তো একরকম দৃষ্টিভঙ্গি থাকতো, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে একজন সাধারণ সিটিজেন অফ ইন্ডিয়া, একজন সাধারণ লোক, সাধারণ মানুষ হিসেবে হয়তো বলা যেতে পারবে বাজেটটা খুব একটা খারাপ নয়। অনেকগুলো দিক নিয়ে তারা চৌঠাঘাত পেয়ে চিন্তাভাবনা করেছে। অন্যান্য দলেরও কিছু চিন্তাভাবনা তারা কপি পেস্ট করেছে। এর মধ্যে ভালো ভালো জিনিসগুলো কপি পেস্ট করুক, তাতে কিছু খারাপ নেই। কতগুলো জিনিস, যেমন ধরো আমাদের সারা দেশে কত রোজগার, কত খরচা, আয় ব্যয়, ফিসক্যাল ডেফিসিট এটসেট্রা, এই যেগুলো বড় বড় মোটা মোটা অঙ্কের কথা বলা হয় একটা দেশের বাজেটের মধ্যে, যেভাবে আমরা ঘর সংসার চালাই, যে আমি কত টাকা আয় কত টাকা ব্যয় করি, তো ওভারঅল আমাদের বাজেটের ব্যালেন্সিংটা, সংখ্যার ব্যালেন্সিংটা ভালো। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, মোটামুটি সবাই এই দেশের 140 কোটি লোক ছুটোছুটি পরিশ্রম কাজকর্ম করে আমরা ধরো 7%-এর কাছাকাছি আমাদের ইকোনমিটা ধীরে ধীরে একটু বাড়ছে। তৃতীয়ত যে ভালো জিনিসটা দেখা গেছে যে হ্যাঁ, আমরা যেমন রাস্তাঘাট তৈরি করছি, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, রেলওয়ে সেফটি এবং বিভিন্ন প্রজেক্টে আমরা যতটা টাকা পয়সা দেওয়ার কথা আমরা খানিকটা দিতে পেরেছি। আবার এরই মধ্যে যারা এখন এই আঁতাতের পলিটিক্সের মধ্যে, কোয়ালিশন পলিটিক্সের মধ্যে যারা বিজেপির সঙ্গে কোলাকুলি করছেন, তারা বিজেপির সঙ্গে কোলাকুলি করে আবার কোলাকুলির সুযোগে তারা পকেটে হাত ঢুকিয়ে কিছু এক্সট্রা টাকা পয়সাও বার করে নিয়েছেন। সেখানে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের কথা আসছে। এটা বরাবর হয়ে থাকে, এটা বছরের খুব একটা নতুন কথা নয়। কিন্তু যে জিনিসটা আমি একজন হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে যেটা আমি দেখিনি, যে আমরা বাজেটের অনেকটা অংশ ধরে কি দেখলাম, কি শুনলাম, আমরা শুনলাম আমাদের ছেলে মেয়েদের, আমাদের যুবক যুবতীদের তাদের কাজকর্ম দিতে হবে, তাদের অভিজ্ঞতা দিতে হবে, তাদের স্কিল সেট দিতে হবে, তারা যেন ইন্টার্নশিপ করে, তারা বিভিন্ন জায়গায় যায়। সেই ইন্টার্নশিপ করার জন্যে গভর্নমেন্ট অনেক রকম কিছু ইনসেন্টিভ দিচ্ছে, কিছুটা টাকাও হয়তো গভর্নমেন্ট দেবে। খুব ভালো কথা, খুব ভালো লাগলো। কিন্তু অত বড় অত লম্বা একটা বাজেটের জন্যে যে দেশে আমরা ডাক্তার তৈরি করতে গিয়ে আমরা এখন হুমড়ি খেয়ে পড়ছি, আমরা হোঁচট খাচ্ছি, যে দেশে বলে বলে আমাদের দেয়ালে কপাল ঠুকতে ঠুকতে কপালে রক্তপাত হতে শুরু করেছে, যে আমরা পপকর্নের মতো, আমরা ছারপোকার মতো ডাক্তার তৈরি করছি, কিন্তু সিরিয়াসলি আমরা এগিয়ে এসে ততটা সংখ্যায় হাসপাতাল তৈরি হচ্ছে না। কিছু বড় বড় শহরে আমরা এটা নিয়ে উত্তেজনা করছি যে কয়ের হসপিটাল খ কিনলো, ক্ষয়ের হসপিটাল ঘ কিনলো। এগুলো আমাদের সেই অভিজাত শ্রেণীতে ফ্ল্যাট কেনাবেচার মতো হচ্ছে। কেনাবেচা করলে তো আর সংখ্যা বাড়ে না। সুতরাং সারা দেশে আমরা এখনও যতটা স্বাস্থ্যের অগ্রগতি চাইছিলাম, আর হেলথ কেয়ার একটা সেক্টর যেখানে প্রচুর মানুষ কাজ করে। এখন যেমন মারুতি কোম্পানিতে যদি একসময় 25,000 লোক কাজ করত, এখন তার 50% কাজ রোবটরা সেরে দিচ্ছে। তারা গাড়ি বেশি তৈরি করছে, কিন্তু লেবার ফোর্স কমে যাচ্ছে।
কিন্তু আমরা যখন আমরা যদি দেশে যদি এই কথাটা বলতাম যে আমরা প্রতি বছর আমাদের দেশে আরও 50,000 হাসপাতালের বেড বাড়াবো, আজকে 50,000 হাসপাতালের বেড বাড়াতে গিয়ে আমাকে যদি ন্যূনতম 100টা করে নতুন হাসপাতাল তৈরি করতে হতো, তাহলে তাতে মানুষের সুবিধে হতো এবং তার সঙ্গে সঙ্গে হসপিটাল সেক্টরে আমরা আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের, আমরা মহিলাদের, hospital employs a large number of women, কিন্তু সেটা করতে গেলে গভর্নমেন্টকে আর একটা পা এগিয়ে এসে বলতে হতো যে এই যে প্রাইভেট সেক্টর কি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যেভাবে আমরা আরও তাড়াতাড়ি হসপিটাল প্রজেক্ট করতে পারি, সেইখানে একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করা উচিত ছিল, যে বিষয়ে আমরা কিছু দেখলাম না। আর এমনই জিনিসটা একটু যাকে বলে ভাগ্যের তামাশা বলে মনে হলো যে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গড় করে ভাষণগুলো দিয়ে গেলেন, আর ঠিক তার পাশে বসেছিলেন জেপি নাড্ডা, যিনি সেই ঠুংরির পাশে তবলচির মতো বসে বসে টেবিল বাজাচ্ছিলেন। তো স্বাস্থ্যমন্ত্রী পাশে বসে থেকে সারা বাজেট স্পিচের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধে আমরা পজিটিভ কিচ্ছু শুনিনি। প্লাস অনেক ওষুধপত্রের দাম ভারতবর্ষে বাড়ছে, সেখানে মাত্র 2খানা ক্যান্সার ড্রাগকে জিএসটি না কিসের থেকে ছাড় দেওয়া হলো। এটা যেন মনে হলো সেই একটা তৃষ্ণার্ত লোককে ড্রপারে করে 2 ফোঁটা জল দেওয়ার মতো, কমপ্লিটলি ইনঅ্যাডিকুয়েট। তারপর আমরা ডাক্তাররা বহু বছর ধরে যে কথাটা বলে আসছি, ওষুধপত্রের দাম ঠিক হোক, ওষুধপত্রের কোয়ালিটি ঠিক হোক। হ্যাঁ, আমাদের দেশে পানের দোকানের মতো যে ওষুধের দোকান গুজিয়ে উঠছে এবং একটা ওষুধ কিনা মানে 50টা করে কোম্পানি তৈরি করছে, তার মধ্যে কিছু ব্র্যান্ড, কিছু জেনেরিক, কিছু অমুক, সেটা নিয়ে একটা সাংঘাতিক গণ্ডগোলের পরিস্থিতি। সেগুলো হয়তো হেলথ মিনিস্ট্রিকে চিন্তাভাবনা করতে হবে, সেটা হয়তো বাজেটের প্রশ্ন নয়। কিন্তু বাজেট যেখানে দেশের পরিকাঠামো এবং যেখানে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছে, সেখানে কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো বা স্বাস্থ্য পরিষেবা নিয়ে বাজেট ওয়াজ কমপ্লিটলি সাইলেন্ট। সেটা আমাদের কিন্তু আদৌ খুব একটা উৎসাহজনক পরিস্থিতি নয়। কারণ প্রথমত আমরা হুড়হুড় করে ডাক্তার তৈরি করছি, ফটোকপিং মেশিনে কাগজ দিলে উল্টো দিক থেকে কাগজগুলো বেরোতে শুরু করে। এখন ফটোকপিং স্পিডে ডাক্তার তৈরি হচ্ছে, ছেলেমেয়েগুলো বেরিয়ে কোনো কাজ করার জায়গা নেই। আর আমাদের অনেক রাজ্যে, পশ্চিমবঙ্গেতে তাও কিছু হাসপাতাল আছে, অনেক রাজ্যে সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রেই হাসপাতালের অবস্থা খুব খারাপ। তো রাস্তা তো আমরা কিলোমিটারের পর কিলোমিটার, হাজার কিলোমিটার হাইওয়ে তৈরি করছি, কিন্তু ওই যে হাজার কিলোমিটার হাইওয়েগুলোতে ধাক্কাধাক্কি করে যে অ্যাক্সিডেন্টগুলো হবে, সেগুলো কোথায় চিকিৎসা হবে তার কথা চিন্তা করেছো একবার? তো ফ্রম দ্য হেলথ কেয়ার সেক্টর আমার মনে হয় না আমাদের উদ্বাহু হয়ে নাচানাচি করার কোনো ব্যাপার আছে। হেলথ কেয়ারটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে অন্য ব্যাপারে হ্যাঁ, অঙ্কগুলো মিলছে। দেশের মানুষ পরিশ্রম করে দেশের ইকোনমিকে ঠেলে ঠুলে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, মোটামুটি আয় ব্যয়ের ব্যালেন্সটা ঠিকঠাক আছে। আর গভর্নমেন্ট একটু দেরিতে হলেও খালি 3-4 জন আমাদের যারা তোষামত খোসামত করে, সেই সমস্ত মিলিয়নের আর বিলিয়নারদের কথা ভাবনা চিন্তা করুক, ক্ষতি নেই। কিন্তু ছেলে মেয়েদের কথা যে ভাবছে, ইউথ স্কিলিং এবং ইউথ এমপ্লয়মেন্ট কথা যে ভেবেছে, এটা একটা বড় কথা। কালকে যে বাজেট নির্ধারণ হয়েছে, তাতে হাসপাতালের কোনো উন্নতি হোক কি না হোক, কালকে বাজেটের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির মিটিংয়ে বলেছেন 70,000 টাকা অনুদানের থেকে বাড়িয়ে উনি সেটা 85,000 করেছেন। সেটা নাকি আগামী বছর আবার 1 লাখ হয়ে যাবে। তাহলে রাজ্যের কোষাগারে তো টাকা নেই, সেই টাকাটা আসছে কোথা থেকে? এদিকে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, ডিএ পাচ্ছে না। দেখো, জিনিসটার দুটো দিক আছে। জিনিসটা এটা হচ্ছে একটা হোমিওপ্যাথির পুরিয়ার মতো, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঝামেলা, তো উনিও তো কম সমস্যায় পড়েননি, কিন্তু উনি এত রকম সমস্যাতে পড়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কতগুলো ফাটকা খেলেছেন এবং সেই ফাটকাগুলো কাজে লেগে গেছে।
যেমন লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু হয়েছিল, লোকে বললে এটা একটা ব্যাপার নাকি, অমুককে ধরে ধরে 500 টাকা দেবে, 1000 টাকা দেবে, কিছুই হবে না। আলটিমেটলি দেখা গেল আদৌ তা নয়। তার এই যে স্কিম, সেটা যে শুধু পশ্চিমবঙ্গে এফেক্টিভ হলো তা নয়, সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান সবাই কিন্তু উনি লক্ষ্মীর ভাণ্ডার বলেছেন, লাডলি বাহিনিয়া অমুক তমুক বলে সেটা কাট অ্যান্ড পেস্ট করতে শুরু করলো। আর এই যে পুজো কমিটির কথা তুমি বলছো, এই পুজো কমিটি ব্যাপারটা কি? এই পুজো কমিটি হলো যে তোমার একেবারে মানুষের কমিউনিটি লেভেলে তোমার পার্টির রিপ্রেজেন্টেটিভ। এবারে ঢাকায় দেখছিলে যখন ঢাকায় গন্ডগোল হচ্ছে তখন আওয়ামী লীগের 3-4 জন পান্ডারা যারা লাফিয়ে গিয়ে চেষ্টা করছিল সেটা কমাতে, তারা তখন হাতড়ে বেড়াচ্ছে যে প্রতি পাড়ায় পাড়ায় কোথায় কোথায় তারা লোকেদের জনগোষ্ঠী তৈরি করবে তারা ভাবছে। এই যে ক্লাবগুলো আছে, সে তুমি তাকে সার্বজনীন নেতাজি মেমোরিয়াল ক্লাব বলো, দুর্গাপুজোর ক্লাব বলো, সরস্বতী পুজোর খিচুড়ি ভোগ খাওয়ার ক্লাব বলো, এই ক্লাবগুলো হচ্ছে কমিউনিটির মধ্যে পার্টির রিপ্রেজেন্টেটিভ। এবার এই যে তাদের আমি 1 লাখ টাকা দিচ্ছি কি 1.5 লাখ টাকা দিচ্ছি, এটা পার্টির দেওয়া উচিত ছিল না রাজ্যের দেওয়া উচিত ছিল, এটাই হলো প্রশ্ন। এখন পশ্চিমবঙ্গের ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো নয়, কিন্তু তবুও তুমি চিন্তা করে দেখবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা করলো, তুমি যদি লোকে যতটা জোর গলায় আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে বা স্বাস্থ্যসাথীর কথা তুমি যদি চিন্তা করো, স্বাস্থ্যসাথীর কথা নিয়ে তো অনেকে নাক ছিটকেছিল। আজকে আয়ুষ্মান ভারত হচ্ছে একটা বিরাট ফ্লপ, হিন্দি সিনেমার মতো, অ্যাবসলিউটলি ফ্লপ। তো তোমার স্বাস্থ্যসাথী হয়তো খানিকটা খুঁড়িয়ে চলছে, কিন্তু বেশ কিছু মানুষ তো পরিষেবা পেয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাবকে আমাদের মুখ্যমন্ত্রী পয়সা দেবেন, এটা গভর্নমেন্টের পয়সা হলে লোকের বিবেকে বাঁধবে। এবার তুমি প্রশ্নই করতে পারো, সারা ভারতবর্ষে লোকে একটা বাথরুম উদ্বোধন করলে ফুল পেজ বিজ্ঞাপন দেয় 7 লাখ টাকা খরচা করে। বাথরুমটা করতে খরচা হয়েছিল 1 লাখ টাকা, বাথরুমটা করেছি বলে মন্ত্রীমশাই ফিতে কাটবেন বলে তার জন্য 5 লাখ টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। তো এইভাবেই আমাদের রাজ্য সরকাররা নিজেদের আহাম্মকপনাগুলো দেখায়। কিন্তু এই কমিউনিটি লেভেলে তৃণমূল যে কানেক্ট করতে পেরেছে, তৃণমূল পেরেছে, বিজেপি তো পারেনি। আজকে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম গভর্নমেন্টের টাকা ক্লাব লেভেলকে দিচ্ছে, তো বিজেপি যে 20,000 কোটি টাকা তুলেছিল ইলেকটোরাল বন্ডে, আজকে বিজেপি সেই টাকাটা খরচা করে যদি কমিউনিটি লেভেলে ঢোকার চেষ্টা করত, তাহলে তো বিজেপি তো নিজের আখের গোছাতে পারত। তো বিজেপি সেই টাকাগুলো করলোটা কি নিয়ে? কিন্তু চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, ডিএ পাচ্ছে না। চাকরি প্রার্থীরা, সেটা তো দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। সেখানে প্রথমত গভর্নমেন্ট দিতে চায় না, তারপর গভর্নমেন্টের দেওয়ার সামর্থ্য নেই। গভর্নমেন্ট ভাবছে যে ডিএ দিয়ে তার থেকে তো আমার পলিটিক্যাল বেনিফিট নেই। গভর্নমেন্ট ইজ অ্যান ইনভেস্টার। গভর্নমেন্ট সেখানেই ইনভেস্ট করছে যেখানে তার লাভ হবে। গভর্নমেন্ট লক্ষ্মীর ভাণ্ডারে ইনভেস্ট করছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে ভোট পাবো। খানিকটা স্বাস্থ্যসাথীতে ইনভেস্ট করছে, সেখান থেকে ভোট পাবো। খানিকটা ক্লাবে ইনভেস্ট করছে, ক্লাবের ছেলেমেয়েরা আমার কথা শুনবে। তো ক্লাব ইজ ইকুয়াল টু বুথ লেভেল অর্গানাইজেশন ফর তৃণমূল, তারা সেখান থেকে লাভবান হবে। যেখানে গভর্নমেন্ট তার রিটার্ন ফর ইনভেস্টমেন্ট দেখছে না, তারা ইনভেস্ট করছে না। তাহলে তাদের কি হবে এখন? হ্যাঁ, যারা চাকরি প্রার্থী রাস্তায় আন্দোলন করছে, চাকরি পাচ্ছে না, কত বছর সেটা খানিকটা জটিল সমস্যা। তাই সেখানে গভর্নমেন্টের রোল তো আদৌ সদর্থক নয়, কারণ গভর্নমেন্টের জন্যই সমস্যাটা হয়েছে। গভর্নমেন্ট যদি 25% সেই 75% সেই সমস্যাটার জন্য দায়ী হয়, তাহলে সেই সমস্যাটাকে খুঁচিয়ে ঘা করার জন্য 25% দায়িত্ব আমাদের আদালতেরও আছে। এবং আমার মনে হয় যে স্টেজে আদালত ওই যে লাঠিসোঁটা নিয়ে আমাদের গভর্নমেন্টের দিকে তেড়ে গেছিল, কেন তেড়ে গেছিল? তারা ইরেগুলার লোকগুলোকে রেগুলার করে তারপর অন্যদের চাকরি দিতে চেয়েছিল।
তখন আমরা সবাইকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে গিয়ে বললাম যে গভর্নমেন্ট সেই ইররেগুলার পোস্টকে রেগুলারাইজ করতে পারে না। খুব ভালো কথা। তাহলে সুপ্রিম কোর্ট নিটে কি করলো? সুপ্রিম কোর্ট নিটের যে জাজমেন্টটা দিয়েছে সেটা তো 100% প্রহসন। ওই নিটে যে 11 লক্ষ কি 5 লক্ষ ছেলে মেয়ে, হয়তো ওখানে দেখবে 2.5 লক্ষ ছেলে মেয়ে হচ্ছে নানান রকমভাবে যে তারা কেউ গ্রেস মার্ক পেয়েছে, কারো কোয়েশ্চেন পেপার লিখছিল। এখন সুপ্রিম কোর্ট সেটা চোখ টিপে মেনে নিল, কারণ তোমার 25 লক্ষ ছেলে মেয়েকে নিয়ে আর একটা পরীক্ষা করতে গেলে পুরো একেবারে ম্যাসাকার হতো। তো যে কাজটা সুপ্রিম কোর্ট করতে পারলো, সুপ্রিম কোর্ট তো মেনে নিল। সুপ্রিম কোর্ট তো ঢুক গেলে মেনে নিল যে আমাকে যদি মোটামুটি কাজ চালানোর ব্যবস্থা করতে হয়, আমাকে এই ব্যাপারটা মেনে নিতে হবে, এই গলতটা মেনে নিতে হবে। তা আমাদের আদালতেরও সেই ডিসিশন নেওয়া উচিত ছিল। যখন রাজ্য সরকার বলেছিল যে তুমি এক্ষুনি মাথার উকুন বাঁচার চেষ্টা করো না, আমরা কিছু লোককে আমরা যারা ঘুষ ঘাস দিয়ে চাকরি পেয়েছে তাদের সঙ্গে সঙ্গে অন্যদের আমরা রেগুলারাইজ করে দিই, এদেরও হয়তো কেউ রেগুলার হবে। যে দুর্ঘটনাটা ঘটেছে অ্যাজ আ কম্প্রোমাইজ থিওরি সেটা মেনে নেওয়া উচিত ছিল, অ্যাবসলিউটলি। গভর্নমেন্ট দুর্গাপুজোর জন্য এত টাকা খরচা করতে পারছে, কিন্তু এখানে কিছু করতে পারছেন না। হ্যাঁ, গভর্নমেন্ট দুর্গাপুজোর জন্য যদি এত টাকা খরচা করতে পারে, পরের বছর নাকি 1 লাখ টাকা অবধি খরচা করবে, তাহলে যারা চাকরি পাচ্ছে না এদের জন্য করছে না কেন? তো গভর্নমেন্ট তাহলে যারা এদের হয়ে কেস কাভারি করছে তারা এখনো অবধি কম্পেনসেশনের কেস করলো না কেন? অনেক বড় বড় উকিলরা তো রয়েছে, তাদের পিছনে করছে। একটাও কম্পেনসেশনের কেস হয়েছে এখনো অবধি? কেন হয়নি? কেন হয়নি? আর যখন একটা মাঝ রাস্তায় সামান্যতম সলিউশনের সুযোগ, সলিউশন কি এটা একটা কাম চালাও একটা সলিউশন, নট আ পারফেক্ট আনসার। নিশ্চয়ই আজকে এদের 500 জনকে চাকরি, 1000টা ছেলে মেয়েকে চাকরি দিতে গেলে হয়তো ভুয়ো লিস্টে যারা আছে তাদের 200-250 জন চাকরি পেয়ে যেত। তো তুমি নিটে সেটা মেনে নিতে পারলে, তুমি চাকরির ক্ষেত্রে মানতে পারলে না। জীবনের বাস্তবতা তাই বলে আমাদের। যেভাবে দেশ ভাগ হয়েছিল, তুমি কি একেবারে অঙ্ক করে দেশ ভাগ করতে পেরেছিলে? পারোনি তো। তো কিছু কিছু সময় কিছু পারফেক্ট সলিউশন আসবে না। আজকে যদি গভর্নমেন্ট উত্তরে এই কথাটা বলে যে আমি তো একটা সুযোগ দিয়েছিলাম, তোমরা এই সলিউশনটা মেনে নিলে আমরা মোটামুটি একটা কাজ চালিয়ে দিতে পারতাম, সেটা নাওনি কেন সেই সময়? আমরা যে রাজ্যের কোষাগার ফাঁকা, তাহলে এত টাকাটা আসছে কোথা থেকে? হ্যাঁ, সেটা অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। আমি তো অর্থমন্ত্রী নই, বলতে পারবো না। রাজ্য ঋণ নিচ্ছে, তাহলে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টকে রাজ্যের লোন নেওয়ার ক্যাপাসিটি বন্ধ করতে হবে। সেটা তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। ভারতবর্ষে যেরকম পলিটিক্যাল ইমার্জেন্সি হয়, সেরকম তো ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হয়। তাহলে সেই রেগুলেশনটা আমরা যদি কোমর কেসে পলিটিক্যাল লড়াই করতে পারি, তাহলে সেন্ট্রাল যে আমার ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, সেই সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্ট্রি এসে বলুক যে আমি টাকাটা দেবো না। সেটা তো বলতে পারছে না, কারণ ওর তো বিবেকে বাঁধছে। কেন বাঁধছে? সারা ভারতবর্ষের যা ইনভেস্টমেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে 1% কেন আসছে? কেন তার 70% গুজরাটে যাচ্ছে? আজকে মহারাষ্ট্রের ইলেকশন হলে বুঝতে পারবে কি ঝামেলা হবে। মহারাষ্ট্রের লোকেরা জুতো পেটা করতে দাঁড়িয়ে আছে ওখানে। মহারাষ্ট্র থেকে তুমি সেমিকন্ডাক্টরটার থেকে মুড়ি, তুমি মানে পপকর্ন, সব পটেটো চিপস সব কিছু নিয়ে গুজরাটে ঠেলছো। তার তো সেখানে বিবেক খালি নেই সেই কথাটা বলবে বলে। তুমি একদিকে যেরকম পক্ষপাতিত্ব, তুমি পুরো কেওস করছো গুজরাটের দিকেছে, অন্য রাজ্যগুলো যা করছে করতে দিচ্ছে। তা সত্ত্বেও কি করে আমরা বাজেটটা ব্যালেন্স করছি? এই কারণেই করতে পারছি যে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের যা স্পেন্ডিং পাওয়ার ভারতবর্ষের, মোটামুটি 30%-এর বেশি রাজ্য খরচা করতে পারে না, সেই কারণে পাচ্ছি। আমাদের রাজ্যের কি ফাইন্যান্সিয়াল প্র্যাকটিস বা ডিসিপ্লিন ভালো? আদৌ ভালো নয়। রাজ্য কি করে এত কনফিডেন্সের সাথে বললেন পরের বছর 1 লাখ করে দেবেন? হ্যাঁ, উনি কি করে এত কনফিডেন্সের সাথে বললেন পরের বছর 1 লাখ করে দেবেন? উনি যদি কনফিডেন্টলি লক্ষ্মীর ভান্ডার করতে পারেন, উনি যদি স্বাস্থ্যসাথীকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, যদি আয়ুষ্মানকে বুড়ো আঙুল দেখিয়ে যদি স্বাস্থ্যসাথী করতে পারেন, তাহলে এটাও বলতে পারেন।
অন্য দিকটাও তারা দেখে শিখুক কি হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, অঙ্কের খাতা নিয়ে বসলে সবাই মন হাওয়া করবে কি যে আমাদের টাকা নেই, আমরা ক্লাবকে টাকা দিচ্ছি। কিন্তু ক্লাব ব্যাপারটা কি? ক্লাব ইজ আ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। ক্লাব হচ্ছে ডিফ্যাক্টো পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। তারা পলিটিক্যাল এস্টাবলিশমেন্টটাকে আরো সড়গড় করছে। এই হলো ব্যাপার।